একে অমাবস্যার রাত, তার উপরে সঙ্গে এসে জুটেছে ঝোড়ো হাওয়া, কালো মেঘ, ক্ষণে ক্ষণে ঝিলিক মারছে আকাশ। এখনই হয়তো ঝেঁপে বৃষ্টি আসবে, আর মাথা বাঁচাতে তখন গিয়ে বসতে হবে ওই শ্মশানঘাটের মন্দিরে। সাধারণত মন্দির বললে আমরা যেমন ভেবে থাকি, শ্মশানঘাটের মন্দিরটা ঠিক তেমন না। পুজোর জন্য একটা বিগ্রহ আছে বটে, কিন্তু পূজারই নেই। আছে ঝোপঝাড়, সাপ খোপ আর ভয়ঙ্কর সব মানুষের আনাগোনা। এত কিছু জেনেও কেন এই ঝুঁকি নিতে গেলাম? ভূত আছে কি নেই সে যে যার নিজের ধ্যান ধারণা, নিজের বিশ্বাস, এতে প্রমাণ করার কি আছে? এই মূর্খামির জন্য নিজেকে নিজেই ধিক্কার জানালাম। ভাবতে ভাবতে এমন সময় ভাবনার তারটি ছিঁড়ে গেল। অদূরে কোথাও কড়াত করে বাজ পড়ল। ইলে আমার চমকে উঠল। সেই সঙ্গে শুরু হলো ঝড় আর বৃষ্টি। আমি দৌড়ে আশ্রয় নিলাম ওই মন্দিরে। ভয় পেয়ে একটা পাখি উড়ে গেল আমার মাথার উপর দিয়ে টিকটিক করতে করতে। কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠল। গম্ভীর গলায় কেউ একজন কিছু জানতে চাইল। আমি সভয়ে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করলাম। ঠিক সেই সময় কে যেন আমার সামনে দিয়ে ছুটে বেরিয়ে গেল। আমি ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। জীবজন্তু নয়, মনে হলো মানুষ। কিন্তু এত রাতে কে আসবে এখানে মরতে? গায়ে তার কম্বলের মতো কি একটা ছিল, কেনই বা সেই ছুটে পালালো? তাহলে কি? ভাবতে ভাবতে মোমের মতো গলতে থাকলো আমার মনের যত শক্তির ভিত। অশরীরী একটি কালো ছায়া মনের মধ্যে ক্রমশ শক্ত হয়ে চেপে বসলো। যুক্তি, তর্ক, বিচার, বিবেচনা সবই উবে গেল কর্পূরের মতো। মনের মধ্যে এসে জুটল আতঙ্কের ভয়। আমি ক্রমশ হারিয়ে যেতে থাকলাম এক অপার্থিব জগতে। ঝড় বৃষ্টি কিছুটা কমিয়ে এলো। আমার কানে এলো সমবেত আওয়াজ, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। যাক, বাঁচা গেল। 5-7টা লোক তো সঙ্গে পাওয়া গেল। মনের মধ্যে যে ভয়টা শিকড় গেড়ে বসেছিল তা অনেকটাই দূর হলো। বলো হরি বলতে বলতে লোকগুলো এসে হাজির হলো ওই মন্দিরের সামনে। আমি সাহস পায়ে বাইরে এলাম। মশালের আলোতে ওরা দেখে আমাকে খুব অবাক হলো। পরিমল শুধালো, এই, তুই এখানে কি করছিস রে? কি করতে এসেছিস? আমি কি বলবো খুঁজে পেলাম না, তাই মিথ্যে করে বললাম, এই বৃষ্টি এলো না, মাথা বাঁচাতে ঢুকে পড়লাম তো। সুবীর বলল, এই হরি, কোথায় গেলি রে? এদিকে আয়। হরি কে তা আমি জানতাম না। এর আগে কোনোদিন শ্মশান ঘাটে আসিনি, তাই জবাব দিতে ইতস্তত বোধ করলাম। ঠিক সেই সময় সেই লোকটা এসে হাজির হলো, যে আমাকে সামনে দিয়ে ছুটে পালিয়ে গিয়েছিল। তাকে দেখে আমি হকচকিয়ে গেছিলাম। একে দেখে এতটা ভয় পেয়েছিলাম। পরিমল বলল, আরে ভাই, একটু কাঠের ব্যবস্থা করতে হবে। সেসব দেব, আগে আমার সঙ্গে নদীর পাড়ে চলো। হরির কথা শুনে সকলে তার সঙ্গে চলে গেল। আমাকে রেখে গেল মরা পাহারা দেবার জন্য। হাতে একটা লাঠি নিয়ে আমি মন্দিরের সিঁড়িতে গিয়ে বসলাম। আর কোনো ভয় ভীতি এসে আমাকে ঝরিয়ে ধরল না। কিন্তু কে যে মারা গেছে তা জানা হলো না। হ্যাজেক লাইটের আলো আমার মনে জমে থাকা যত অন্ধকার কালো সব দূর করে দিল। এমন সময় দেখলাম একজন পড়ে ব্যক্তি এদিকে আসছেন। গায়ে সাদা পাঞ্জাবি, পরনে ধুতি, চোখে মোটা ফ্রেমের চশমা। কাছে আসতেই চিনে ফেললাম বিধু কাকু। নিশ্চয়ই মরা পোড়াতে ওদের সঙ্গেই এসেছে। এই বয়সে ছেলেপুলেদের সঙ্গে কি আসতে আছে? আমি বিরক্তি নিয়ে বললাম, তুমি আবার এদের সঙ্গে আসতে গেলে কেন বিধু কাকু? বিধু কাকু বলল, কি আর করব বল, ওরাই তো ধরে নিয়ে এলো আমাকে। ভালোই হলো, দুজনে গল্প করে সময়টা কাটিয়ে দেওয়া যাবে।
আসলে বিধু কাকুকে আমার খুব ভালো লাগে। মনের মধ্যে কোনো ঘোর প্যাঁচ নেই, সোজা কথাকে সোজাভাবে বলতেই ভালোবাসে। তাতে কেউ চটুক তাতে তার কিছু যায় আসে না। তবে ভূতের ব্যাপারটা কতটা কি বিশ্বাস করে তা আমার জানা নেই। তাই গল্প করার তাগিদে বিধু কাকুর কাছে এসে বসতেই আমি শুধালাম, বিধু কাকু, তুমি কখনো ভূত টুত দেখেছো? দেখেছি মানে, আর বার দেখেছি। শুধু কি দেখেছি, ভূত বেচেও এসেছি বাজারে। বিধু কাকুর কথা শুনে আমি তাজ্জব বেনে গেলাম। বলে কি বিধু কাকু, এ কি কখনো সম্ভব? যার অস্তিত্ব সম্বন্ধে কোনো বিজ্ঞানসম্মত তথ্য বা প্রমাণ নেই, তাকে বিধু কাকু বাজারে বেচে এলো কিভাবে? ব্যাপারটা জানার জন্য মনটা ছটফট করতে লাগলো। একরাশ বিশ্বাস চোখে আমি জানতে চাইলাম, কোন বাজারে বেচে এলে কাকু? কথাটা মিথ্যা নয় তো? মিথ্যে হতে যাবে কেন রে? কথাটা বলে একটু গুছিয়ে বসে বিধু কাকু বলতে শুরু করলো। ছেলেবেলা থেকেই আমার শরীরটা রোগা পাতলা। লোকে বলতো তাল পাতার সিপাই, কিন্তু মনে ছিল আমার অদম্য সাহস। আর ভূত ছিল আমার আকাঙ্ক্ষিত বস্তু। ভূতের সঙ্গে মেলাকাত করাই ছিল আমার ধ্যান জ্ঞান। লোকজন ঠাট্টা করে বলতো, তোর যা চেহারা ছিরি, তুই ভূতের সঙ্গে লড়বি কি? ভূত দেখলে জ্ঞান হারিয়ে বলবি। আমি বলতাম, ভূতের তো রক্ত মাংস কিছুই নেই, আমার তো হাড়ের উপরে চামড়া অন্তত আছে। একবার শুধু ভূতের সঙ্গে দেখা করিয়ে দাও, তারপর খেলাটা দেখিয়ে দেব। বন্ধু বান্ধবরাও ছাড়ার পাত্র নয়। তারা একটার পর একটার জায়গা ঠিকানা আমাকে দিতে চাইলো। ভূত দেখার আশায় আমি সেখানে গেছি, রাতও কাটিয়েছি, কিন্তু ভূতের দেখা পাইনি। একদিন হলো কি, সন্ধেবেলা ইলিশ মাছ নিয়ে বাজার থেকে ফিরছি, এমন সময় ঠকাস করে মাথায় বাড়ি খেলাম। কি লাগলো মাথায়, পেছনে ফিরে তাকিয়ে দেখি বট গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে একটা ভূত। আমাকে দেখে ফিক ফিক করে হাসলো। চিনতে না পেরে নাকি নাকি সুরে শুধালো, তুমি কে? সামনাসামনি এরকম একটা জ্বলন্ত ভূত দেখতে পাবো এ আমার কল্পনায়ও ছিল না। আমি খুব ঘাবড়ে গেলাম। থরথর করে কেঁপে উঠলো আমার শরীর, খাড়া হয়ে উঠলো গায়ের লোম। মাছটা ফেলেতে ছুটে পালিয়ে যাব, না ভূতের মোকাবিলা করব ভাবতে ভাবতে একটা ভূতে খেলে গেল মাথায়। চোয়াল দুটো শক্ত করে বললাম, আমিও ভূত রে। আমার কথা শুনে ভূতটা বলল, বন্ধু, এই রাত বিরেতে মাছটা হাতে নিয়ে চললে কোথায়? আমি বললাম, বক্সের হাটে রে। ভূতটা সে কথা শুনে ঝপাস করে গাছ থেকে নামলো, মিষ্টি করে বলল, আমিও তো বক্সের হাটে যাব বলে অপেক্ষা করছি। ভালোই হলো, চলো একসঙ্গে গল্প করতে করতে হেঁটে হেঁটে চলে যাই। ভূতের প্রস্তাব শুনে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। না বলতে গিয়ে কথাটা মুখে আটকে গেল। যদি সন্দেহ করে বসে তাহলে আর বিপদের শেষ থাকবে না। অজ্ঞাত এক মুখ হাসি নিয়ে বললাম, হ্যাঁ হলো তো খুব ভালোই হয়, চলো তাহলে। কথাটা শুনে ভূত খুব খুশি হলো।
আমার হাত ধরে অনেক গল্প শুনলাম। কিভাবে সে ভূত হয়েছে, এখানে এসে তার কেমন দিন কাটছে, তার পরিবেশ পরিজন এখন পৃথিবীতে কেমন আছে, এইসব। হাঁটতে হাঁটতে এক সময় আমরা ক্লান্ত হয়ে পড়লাম। এক সময় ভূত বলল, আমরা ভাই বোকার মতো কাজ করছি। এভাবে দুজন একসাথে না হেঁটে যদি আমরা একে অন্যকে কিছুটা পথ বয়ে নিয়ে যেতাম তাহলে অনেকটাই পরিশ্রম লঘু হতো আমাদের। ক্লান্তি কাটতে একটু জিরিয়ে নেবার কথা ভাবছিলাম আমি, কিন্তু সেই প্রস্তাব দেওয়ার আগেই ভূতটা আমার ঘাড়ে চেপে বসলো। নেহাত ভূতটা হাড় জিরজিরে ছিল, তাই খুব একটা অসুবিধা হলো না আমার। আধ মাইল হাঁটার পর ভূতকে ঘাড় থেকে নামিয়ে ভূতের ঘাড়ে চেপে বসলাম আমি। বেশ কিছুটা যাওয়ার পর ভূত জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাঙা, তোমাকে এত ভারী লাগছে কেন বলো দেখি? সত্যি তুমি ভূত তো? কি বলো? হ্যাঁ, ভূত নয় তো কি মানুষ? রাগন্তি স্বরে আমি জবাব দিলাম। ভূত তখন গভীরভাবে কিছু একটা ভাবছিল। ব্যাপারটা সামাল দেওয়ার জন্য আমি বললাম, আসলে আমার নতুন এসেছি তো, তাই একটু ভারী। তা ভাইয়া, একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ হ্যাঁ, বলো ভাইয়া। আমরা অশরীরী কিসে ভয় পাই বলো তো? ভূত হয়েছো অথচ এ কথা তুমি জানো না? তুমি কেমন জাতের ভূত গো? আসলে একদিন আগেই আমি এসেছি, তাই সব খুঁটিনাটি বিষয় জানা হয়নি এখনো। শোনো তাহলে, বিজ্ঞ মাস্টার মশাইয়ের মতো ভূতটা বলল। আমরা ভয় পাই মানুষের থুতু। যদি কোনো মানুষ একবার আমাদের তাকিয়ে থুতু ফেলে তাহলে গল্পে গল্পে আমরা বক্সির হাটের বাজারের কাছে পৌঁছে গেলাম। শুধু ঝর্ণাটা পার হলেই হলো। ভূতটা তো যথারীতি লম্বা লম্বা ট্যাং ফেলে পার হয়ে গেল। আমার তো ভূতের মতো লম্বা পা নয়, তাই পার হতে সময় লাগছিল। ঝাপুং ঝাপুং আওয়াজ হচ্ছিল। বিস্মিত হয়ে ভূত আবার জিজ্ঞাসা করলো, এই জলের মধ্যে আসতে এরকম আওয়াজ হচ্ছিল কেন? আসলে নতুন তো, এখনো সব কিছু রপ্ত করে উঠতে পারিনি। এবারে তোমার পালা, তুমি আমাকে কাঁধে করে নাও। আমি কোনো প্রতিবাদ করলাম না। বিনা বাক্য বেয়ে তাকে কাঁধে করে তুলে নিলাম। শক্ত করে তার ঠ্যাং দুটো জড়িয়ে ধরলাম। তারপর সোজা হাঁট দিলাম বাজারের দিকে। রাত ক্রমে শেষ হয়ে এলো। উষার আলো চারিদিকে ছড়িয়ে পড়লো। ভূত বলল, আমাকে ছাড়ো, কাঁধ থেকে নামাও, নামিয়ে দাও আমাকে। এত আলো আমি আর সহ্য করতে পারছি না। আরে ছাড়ো। মনে মনে আমি একটা ফোন দিয়ে হেঁটেছিলাম, তাই শত অনুরোধ সত্ত্বেও ভূতকে ছাড়লাম না। আমি ভূতের দুই পায়ে থুতু থু করে দুবার থুতু ফেললাম। তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম হাটে। আমাকে দেখে হাটের কিছু লোক এগিয়ে এলো। আমাকে জিজ্ঞাসা করলো, ভাই, কত দাম দেবে? আমি তো হতবাক হয়ে গেলাম তাদের কথা শুনে। কাঁধ থেকে ভূতটাকে নামাতেই দেখতে পেলাম সে ভূত আর ভূত নেই।
একটা নাদুস নুদুস ভেড়ায় রূপান্তরিত হয়েছে। আর সঙ্গে সঙ্গে বদ বুদ্ধিটাও জেগে উঠলো মাথায়। আমি আবার থুতো করে 3বার থুত ফেললাম ভেড়াটাকে লক্ষ্য করে। ভেড়া আর কোনোভাবেই নিজেকে লুকিয়ে ফেলতে পারলো না অন্যভাবে। বক্সির হাতে ভূতকে চড়া দামে বেচে বাড়ি ফিরলাম আমি। বিধু কাকু গল্প বলার পর আমার দিকে তাকালো, অভিমানী স্বরে বলল, আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটা নিশ্চয় বিশ্বাস হচ্ছে না তো, তবে তার প্রমাণ আছে আমার কাছে। তুই একটু বস, আমি প্রমাণটা নিয়ে আসছি, ঠিক আছে? বিধু কাকু টং টং করতে করতে চলে গেল শ্মশান ঘাটের দিকে। কী প্রমাণ করতে গেল কে জানে। কিছুক্ষণ পরেই সব বহনকারী ফিরে এলো। তাদের মধ্যে বিধু কাকুর বড় ছেলে সিধু ভাইও ছিল। তার মৃতদেহ নিয়ে যেতে এসেছে। আমি সিধুকে শুধালাম। সিধু ভাই, কে মারা গেছে গো? সিধু শান্ত গলায় জবাব দিল, আমার বাবা মারা গেছে, আমার বাবা। আমি সবিস্ময়ে জানতে চাইলাম, তার মানে? সিধু বলল, বাবা বাজারে গিয়েছিল, ফেরার পথে হঠাৎ ঝেঁপে বৃষ্টি এলো। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য বাবা একটা গাছের তলায় আশ্রয় নিয়েছিল, তাতে মাথাটা বাঁচলো, কিন্তু হঠাৎ বজ্রপাতে প্রাণটাই চলে গেল। কথাটা কিছুতেই বিশ্বাস হলো না আমার। বিধু কাকু তো আমার সঙ্গেই গল্প করছিলেন এতক্ষণ। প্রমাণ আনতে এইমাত্রই গেলেন, তিনি মরবেন কিভাবে? ব্যাপারটার মধ্যে কেমন যেন একটা রহস্যের গন্ধ পেলাম। আমি দেহ দেখতে চাইলাম। সিধু তার বাবার মুখে ঢাকা দেওয়া চাদরটি সরিয়ে দিল। আমি হ্যাজাকের উজ্জ্বল আলোতে দেখতে পেলাম বিধু কাকু নিশ্চিন্ত মনে শুয়ে আছেন। মুখে তার মৃদু হাসি। তার মাথার কাছে রাখা আছে একটা বই। আমি বইটা হাতে নিয়ে দেখলাম। গ্রন্থটির নাম এনসিয়েন্ট চাইনিজ মিনিয়েচার স্টোরিজ। সংকল্প ও অনুবাদ করেছেন মা জিয়াজু। পাতা উল্টাতেই নজরে পড়ল ভূতের বিক্রি করার গল্পটা। আমার হাতে বইটা দেখে সিধু বলল, বাবা অনেক দিন শখ ছিল এই বইটা কেনার, বাজারে বইটা পাওয়া যাচ্ছিল না, অনেক খুঁজে বইটা সংগ্রহ করে নিয়ে এলাম, কিন্তু এমনই দুর্ভাগ্য বাবা আর পড়া হলো না, তাই বাবার মাথার ধারেই বইটা রেখে দিয়েছি। মরা মানুষ কি সত্যি বই পড়তে পারে? এ প্রশ্ন এখনো কোনো জবাব নেই আমার কাছে। তবে ভূত বলে যে কিছু একটা আছে তা সেদিন রাতেই সশরীরে হাজির হয়ে আমাকে বুঝিয়ে দিয়ে গেছেন বিধু কাকা।